বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ক্যাপিটালিজমের উৎপত্তি হলো কিভাবে। অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত যে সময়টা আছে, যেটাকে মধ্যযুগ বলা হয়, সেই সময়টাতে মূলত ক্যাপিটালিজমের যে গোড়াপত্তন সেটা রচিত হয়। এবং তার আগের যে সিস্টেমটা ছিল সেটা ছিল হচ্ছে ফিউডালিজম, যেখানে একজন কিং থাকতেন। সেই কিংয়ের আন্ডারে মোট 3টা লেয়ার থাকতো এবং সবার নিচে থাকতো পিজেন্টস, যারা হচ্ছে ল্যান্ড কাল্টিভেট করতো এবং তারা একটা খাজনা দিত। তো এই সিস্টেম থেকে ক্যাপিটালিজম কিভাবে আসলো, এইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমরা ক্যাপিটালিজমের যে 4টা ক্যারেক্টারিস্টিক আছে সেটা আমরা শুনি। ফার্স্ট ওয়ান হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড একটা কমোডিটি প্রোডাকশন সিস্টেম থাকে। সেকেন্ডলি প্রাইভেট ওনারশিপ অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে মূলত ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলোকে বোঝানো হয়। এবং থার্ডলি হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক এবং একটা অ্যাকুইজিটিভ বিহেভিয়ার থাকে সবার মধ্যে, যে এখানে ক্যাপিটালিস্ট সোসাইটিতে সবাই তার নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় এবং তার নিজের যে স্বার্থ সেটাকে সে ম্যাক্সিমাইজ করতে চায়। তো ক্যাপিটালিজম শুরু হবার যে প্রাথমিক অবস্থা ছিল সেখানে মূলত 2টা ক্যারেক্টারিস্টিক ফ্লারিশ করে। ফার্স্ট অফ অল একটা হচ্ছে প্রাইভেট ওনারশিপ, আর একটা হচ্ছে এ লার্জ নাম্বার অফ পিপল, যারা তাদের লেবারটাকে তারা সেল করতে চায়। তো আমরা এটাকে বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে মানুষ ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে ফার্স্ট যে জিনিসটা পায় সেটা হচ্ছে ল্যান্ড। এবং এই ল্যান্ডের যে ওনারশিপ আছে সেই ওনারশিপটা কার হাতে আছে সেটার উপর বেস করে সাধারণত সোসাইটির যে কনস্ট্রাকশনটা সেটা গড়ে ওঠে। তো এই মধ্যযুগীয় যে সময়টা ছিল সেই সময়টাতে ইউরোপিয়ান সোসাইটিতে সেখানে ল্যান্ডের ওনারশিপের যে সিস্টেমটা ছিল সেটাকে বলা হতো ফিউডালিজম। এই ফিউডালিজমের 4টা লেয়ার থাকতো। নাম্বার 1 হচ্ছে সবার উপরে থাকতো কিং। এখানে বলা হয় যে এই কিং হলেন সর্বেসর্বা, অর্থাৎ একটা তার যে রাজ্য সেই রাজ্যের সমস্ত ল্যান্ডের ওনারশিপ থাকতো কিংয়ের হাতে। এবং এই কিং ল্যান্ডগুলোকে সে এক্সচেঞ্জ করতো যারা পিজেন্টস যারা আছে, যারা হচ্ছে লোয়েস্ট র্যাঙ্কে থাকতো, এই পিজেন্টসদের মধ্যে ল্যান্ডগুলোকে সে দিত 2টা জিনিসের এক্সচেঞ্জে। নাম্বার 1 হচ্ছে মিলিটারি সার্ভিস এবং নাম্বার 2 হচ্ছে লয়্যালটি। লয়্যালটি বলতে এখানে সেই পিজেন্টসরা এই জমিকে আবাদ করে তারা একটা খাজনা দিবে সেই কিংকে, এটাও মিন করে। তাহলে এই কিং থেকে কিংয়ের নিচে থাকতো লর্ডস বা ব্যারন্স, আর তার নিচে থাকতো হচ্ছে নাইটস অথবা তাদেরকে ভ্যাসালস বলা হতো, আর সবার নিচে থাকতো পিজেন্টস অথবা তাদেরকে সার্ভস বলা হতো। তাহলে সে সময় এই ফিউডালিজমের লর্ডস যারা ছিল তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল সিগনিফিক্যান্ট, ঠিক তেমনি চার্চ ছিল, এই চার্চগুলোরও একটা ইনফ্লুয়েন্স ছিল সোসাইটির উপরে এবং তাদের একটা কন্ট্রোল ছিল, মানুষ সাধারণত তাদেরকে মেনে চলতো। তো এইটা যেমন একটা সাইড যে ফিউডালিজমের ল্যান্ড ওনারশিপ এবং ল্যান্ডগুলোকে কিভাবে এক্সচেঞ্জ করা হয়। দ্য আদার সাইড ইজ যে এগ্রিকালচারটা কিভাবে গ্রো করলো এই মধ্যযুগীয় যে সময়টা, সেখানে এগ্রিকালচার কিভাবে গ্রো করলো। আমরা জানি যে পপুলেশন গ্রোথ, এই গ্রোথটাকে সাধারণত এগ্রিকালচারাল গ্রোথ দিয়ে এটা সাপোর্টেড হয়। অর্থাৎ যখন এগ্রিকালচারে মানুষ যখন ভালো করতে পারে তখন আরও বেশি বেশি পপুলেশনকে সাপোর্ট দেওয়ার মতো খাদ্যশস্য উৎপাদিত হয়, ফলে পপুলেশন বাড়তে থাকে, পপুলেশন গ্রোথটা হাই হয়। তাহলে এই মধ্যযুগীয় সময়টাতে টু ফিল্ড সিস্টেম বলতে একটা সিস্টেম ছিল, যেখানে জমিগুলোকে 2 ভাগে ভাগ করা হতো। এক ভাগকে ফেলে রাখা হতো, আরেক ভাগকে আবাদ করা হতো। পরের সিজনে আবার যেই ভাগটাকে আগের সিজনে আবাদ করা হয়েছে সেটাকে ফেলে রাখা হতো এবং যেটা পড়েছিল সেটাকে আবাদ করা হতো। এটার কারণ হচ্ছে তখন তো আর ফার্টিলাইজারের সিস্টেম ছিল না, সো তখন আসলে জমি যদি কন্টিনিউয়াস আবাদ করা হতো সেক্ষেত্রে জমি অনুর্বর হয়ে যেত।
তো এই টু ফিল্ড সিস্টেমকে এটাকে চেঞ্জ করে জাস্ট একটা সিম্পল একটা চেঞ্জ করে দেওয়া হয় যে আমরা টু ফিল্ড সিস্টেম না করে আমরা থ্রি ফিল্ড সিস্টেম করব, যে টোটাল যে জমি আছে সেই জমিটাকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করে 1 ভাগকে ফেলে রাখা হয়, আর বাকি যে 2 ভাগ আছে সেই 2 ভাগকে আবাদ করা হয়, এবং পরের বার যেটাকে ফেলে রাখা হলো সেটাকে আবাদের মধ্যে ঢোকানো হয়, আর যেগুলোতে আবাদ করা হয়েছে সেখান থেকে একটা ভাগ ফেলে রাখা হয়। তো এটার ফলে জাস্ট এই সিম্পল এতটুকু চেঞ্জের কারণে দেখা গেল যে টোটাল যে এগ্রিকালচারাল আউটপুট সেটা বেড়ে যায়, সিগনিফিক্যান্টলি বেড়ে যায় সেটা। তো এটা ছিল একটা পয়েন্ট যেটার কারণে এগ্রিকালচারাল আউটপুট বেড়ে যায়। সেকেন্ডলি, এই আউটপুটটা বেড়ে যাওয়ার কারণে মানুষ তখন জমি চাষ করার জন্য আগে মানুষ হচ্ছে গরু ব্যবহার করত, সার বা বলদ যেটাই হোক ব্যবহার করত। এরপর মানুষ হচ্ছে ঘোড়া ব্যবহার করা শুরু করলো। সেই ঘোড়াটাকে সাপোর্ট করার জন্য যে খাদ্য দরকার সেই খাদ্যটা হচ্ছে থ্রি ফিল্ড সিস্টেম থেকে এটা আসতে শুরু করলো। ফলে তারা ঘোড়াকে সাপোর্ট করার মতো তাদের এনাফ খাদ্য ছিল, এবং তারা ঘোড়া যেহেতু বেশি এফিসিয়েন্ট চাষাবাদের ক্ষেত্রে বা ভার বহন করার ক্ষেত্রে, তখন তারা ঘোড়া ইউজ করা শুরু করলো। তো যখন মানুষের এগ্রিকালচার যখন সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করলো, তখন মানুষ দেখলো যে তাদের যে পপুলেশন আছে সেটাকে সাপোর্ট করার পাশাপাশি তারা তাদের সারপ্লাস থেকে যাচ্ছে আরও। তো যখন সারপ্লাস থাকছে তখন সেই সারপ্লাসটাকে সেল করা দরকার, তো তারা সেটাকে সেল করা শুরু করলো লোকালি। বাট একসময় দেখা গেল যে লোকালি সেল করার পরেও তাদের সারপ্লাস আরও থাকছে, তখন তারা এই সারপ্লাসগুলোকে তারা দূর দূরান্তে সেল করা শুরু করলো, এবং এটার জন্য তাদের হচ্ছে 4 হুইলার ইউজ করা শুরু করলো তারা, অর্থাৎ 4 চাকার গাড়ি। তাদের যে ঠেলা গাড়ি ছিল আগে ছিল 2 চাকার, পরবর্তীতে তারা এটাকে 4 চাকার গাড়ি, ঠেলা গাড়ি রূপেই তারা হচ্ছে এটাকে ইউজ করা যখন শুরু করলো, তখন যখন ট্রান্সপোর্টেশন ভালো হয়ে গেল, তারপর যখন এফিসিয়েন্সি যখন বাড়লো, তখন এগ্রিকালচারাল প্রোডাকশন আরও বেশি বেড়ে গেল, যাওয়ার ফলে তারা দূর দূরান্তে এগুলোকে তারা সেল করা শুরু করলো। তো আস্তে আস্তে যখন এভাবে যখন চলছিল, তাহলে এই সিস্টেমটা চলছিল হচ্ছে ফিউডালিজমের মধ্যেই। এই এগ্রিকালচারাল যে ডেভেলপমেন্টগুলো সেগুলো হচ্ছিল, মানুষজন বাড়ছিল, এবং এটা খুবই স্বাভাবিক যে পিজেন্টস যারা আবাদ করছে তারা আস্তে আস্তে তাদের যে কিং যারা আছে তাদেরকে এত পরিমাণ খাজনা দিতে তারা অস্বীকৃতি জানাতে শুরু করলো, এবং নানান জায়গায় বিভিন্নভাবে ঝামেলা হওয়া শুরু করলো। অর্থাৎ এই যে কিং থাকার যে সিস্টেমটা এটা হচ্ছে আস্তে আস্তে ঝামেলাপূর্ণ হওয়া শুরু করলো, এবং এটা শেষের দিকে মানে চলে যেতে লাগলো আর কি। অর্থাৎ ফিউডালিজম তার যে ম্যাচিউরিটির দিকে যেতে লাগলো আর কি। তো এই ম্যাচিউরিটিটা এটা আরও অ্যাক্সেলারেটেড হয়। এটা হচ্ছে 1347 থেকে 1351 সাল, এই মধ্যবর্তী সময়টাতে বিউবনিক প্লেগ বলতে একটা রোগ দেখা দেয়, যেটাকে দ্য ব্ল্যাক ডেথ বলা হয়। এ সময় তখন তো মানুষজন এমনিতেই কম ছিল, তার উপর এই প্লেগটা এসে সে মোটামুটি 75 থেকে 200 মিলিয়ন পিপলকে মেরে ফেলে। অর্থাৎ ওই সময় এত পরিমাণ মানুষ মারা যায়। তো মারা যাওয়ার ফলে তখন এই কিং যারা ছিল ফিউডালিজমের, তো একদিক দিয়ে মানুষজন বিদ্রোহ করতেছিল যে তারা এত খাজনা দিতে তারা পারছে না। সেকেন্ডলি এরকম একটা প্লেগ আসে, প্লেগ আসার ফলে যখন অনেক মানুষ যখন মারা যায়, তখন কিংরা আসলে তারা খুব বিপাকে পড়ে যায় যে তারা আসলে তাদের যে ল্যান্ড ওনারশিপের যে সিস্টেমটা এটাকে তারা আর কন্ট্রোল করতে পারছে না সেভাবে। তো আরেকটা ব্যাপার হলো যে এই এগ্রিকালচার যে সারপ্লাসগুলো যেগুলো হচ্ছিল, সেই সারপ্লাসগুলোকে মানুষ তখন বাইরে সেল করা শুরু করতেছিল। তো এই সেলিং অ্যান্ড বাইংয়ের যে সিস্টেমটা, এইখানে কিন্তু তখন ওই লর্ডস যারা ছিল কিংবা কিং যে ছিল তার হচ্ছে আস্তে আস্তে কন্ট্রোল তার কমতে থাকে। তার কন্ট্রোল কমার ফলে এই যে একটা এক্সটার্নাল একটা ট্রেড দাঁড় হয়ে যায়, এইটা হচ্ছে ফিউডালিজমের ফলের আরেকটা বড় কারণ, যে তখন আর কিংরা সেভাবে কন্ট্রোল করতে পারছিল না।
এর ফলে আমরা জানি যে যখন রেনেসাঁ যখন হয়েছিল তখন মানুষজন চার্চের যে একটা কন্ট্রোল ছিল সেই কন্ট্রোল থেকেও তারা বের হতে চাচ্ছিল। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে মানুষ যে জমির ওনারশিপের যে লর্ডস যারা আছে তাদের কন্ট্রোল থেকে বের হয়ে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে তারা চার্চের যে কন্ট্রোল সেটাও তারা আর মানতে চাচ্ছে না। এর ফলে এই ফিউডালিজমটা এটা আস্তে আস্তে উইক হতে থাকে। এটা উইক হতে থাকে যখন তখন যেহেতু মানুষের সভ্যতা অনেকটাই গ্রো করে গেছে, এর ফলে মানুষের চাহিদাটা শুধুমাত্র আর এগ্রিকালচারাল প্রোডাক্টসের মধ্যে সীমাবদ্ধ নাই। তখন মানুষজন বিভিন্ন হ্যান্ডিক্রাফটস তারপর অন্যান্য যে প্রোডাক্ট আছে সেগুলো মানুষ বানানো শুরু করে এবং তারা হচ্ছে ওই প্রোডাক্টগুলোর মধ্যেও তারা একটা চাহিদা দেখতে পায়। এর ফলে বিভিন্ন সিটি গড়ে ওঠা শুরু করে। তখন অনেক মানুষ এমন পাওয়া যায় যারা হচ্ছে এগ্রিকালচারাল যে তাদের পেশাটা ছিল সেটাকে ছেড়ে তারা হচ্ছে সিটির দিকে ধাবিত হতে থাকে এবং সেখানে তারা হয়তো কোনো একটা হ্যান্ডিক্রাফট বানিয়ে তারা হচ্ছে লোকালি এটা সেল করে তারা অর্থ উপার্জন করছে এবং সেটা দিয়ে তাদের যে বেসিক নিড আছে সেগুলো তারা ফুলফিল করছে। তো এই সিটি সেন্টারগুলো যখন গড়ে ওঠে এবং এখানে যখন ট্রেডিং হতে থাকে তখন এই সিটি সেন্টারগুলো এই কিংদের, লর্ডসদের এবং চার্চের কন্ট্রোলের মোটামুটি বাহিরে ছিল। তাদের উপর কন্ট্রোল এস্টাবলিশ করতে পারছিল না কিংরা যারা তারা ছিল। তো এর ফলে এই এগ্রিকালচার ভিত্তিক যে সোসাইটি সেটা আস্তে আস্তে হ্যান্ডিক্রাফট বা অন্যান্য প্রোডাক্টের অর্থাৎ প্রোডাকশন বেসড যে ব্যাপারগুলো আছে সেগুলোর মধ্যে চলে যায়। তো ইনিশিয়ালি যেটা ছিল একজন ব্যক্তি সে গ্রাম থেকে এসে সে তার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সে একটা কিছু প্রডিউস করছে এবং এটাকে সে লোকালি সেল করতেছে। বাট যখন দেখা গেল যে এদিকে যে আরব ওয়ার্ল্ড যেটা ছিল অর্থাৎ প্রাচ্যের এদিকে ইস্টার্ন ওয়ার্ল্ডে এদিকে যখন তারা দেখতে পেল যে তাদের একটা ভালো একটা মার্কেট আছে এদিকে, তখন তারা খুব আরও বেশি বেশি প্রোডাকশন শুরু করলো। ফলে এই এক ধরনের মার্চেন্ট শ্রেণীর জন্ম নিল। এই মার্চেন্টরা কী করতো, তারা হচ্ছে সেই প্রোডাকশন সাইট থেকে তাদের যে প্রোডাক্টগুলো সেগুলোকে তারা কিনে নিয়ে তারা এগুলোকে ক্যারি করে তারা হচ্ছে ইস্টার্ন ওয়ার্ল্ডে ওদিকে তারা সেল করতো। তো যখন আস্তে আস্তে যখন এই ইন্ডাস্ট্রিটা অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিটা এটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে যারা আগে নিজেরাই কাজ করতো তারা তাদের যে টুলসগুলো আছে তাদের যে ফ্যাসিলিটিসগুলো যেমন তাদের বিল্ডিং বা তাদের হচ্ছে ল্যান্ড বা তাদের প্রোডাকশন সাইট যেটা আছে সেখানে তারা অন্য যাদের দক্ষতা আছে ওই সেম কাজ তারা করতে পারবে তাদেরকে তারা হায়ার করা শুরু করলো। তো তাদেরকে যখন হায়ার করা যখন শুরু করলো তখন ওই যে দক্ষ ব্যক্তি সে হলো একজন লেবার। সে তার কাজের এগেনস্টে শুধুমাত্র একটা স্যালারি পেত, যেহেতু সে শ্রমিক হিসেবে কাজ করছে তাকে এটাকে ওয়েজ বলা যায়। তো সে একটা ওয়েজ পেত এবং এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলোকে যে ওন করে সে কিন্তু ওই প্রোডাক্টটার মালিকানাটা পেত। তাহলে এই যে সিস্টেমটা গ্রো করলো এটাকে বলা হচ্ছে দ্য পুটিং আউট সিস্টেম। তো এই পুটিং আউট সিস্টেমে যখন আরও বেশি আস্তে আস্তে যখন গ্রো করলো তখন দেখা যাচ্ছে যে এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো এটা আরও অনেক লার্জ স্কেলে এটা অ্যাকুমুলেটেড হতে থাকলো এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো যার মালিকানায় থাকতো তিনি সাধারণত কাজ করতেন না, রাদার তিনি এইরকম দক্ষ অনেকগুলো মানুষকে তিনি হায়ার করতেন, তাদেরকে একটা স্যালারি দিতেন এবং যে প্রোডাক্টটা ছিল এই প্রোডাক্টটাকে তিনি এক্সপোর্ট করতেন, তার যে মার্কেট আছে সেই মার্কেটে এক্সপোর্ট করতেন। তাহলে এই ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে আসার যে ওয়েটা সেই ওয়েটা হচ্ছে এরকম যে যখন এগ্রিকালচার থেকে এই হ্যান্ডিক্রাফট এবং অন্যান্য প্রোডাকশন বেসড যে ইন্ডাস্ট্রিগুলো আছে যেমন হচ্ছে আপনার এই দ্য পুটিং আউট সিস্টেমটাকে ফার্স্ট ইমপ্লিমেন্ট করে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তো এদিকে ধাবিত হওয়ার ফলে তখন এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলোর যে মালিকানা এটা আলাদা হয়ে গেল এবং যারা হচ্ছে লেবার হিসেবে যারা কাজ করতে চাচ্ছে তারা কিন্তু আলাদা হয়ে গেল।
তো ক্যাপিটালিজম সোসাইটির যে 4টা ক্যারেক্টারিস্টিক আমরা শুরুতে বলছিলাম, তার মধ্যে 2টা ক্যারেক্টারিস্টিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিউডালিজমের যে ল্যান্ডের যে ওনারশিপ ছিল, তখনকার যে ইকোনমিক সিস্টেম ছিল, সেটা যখন আর টিকলো না, তখন এই 2টা ক্যাপিটালিস্টিক সোসাইটির এই 2টা ক্যারেক্টারিস্টিক হচ্ছে মানুষের ইকোনমিক লাইফে ঢুকে গেল। তো ক্যাপিটালিজমের যে শুরুটা সেটা ছিল এরকম, ফিউডালিজম থেকে ক্যাপিটালিজম আসে। তো আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা হয়তো আরও এর পরবর্তীতে কি হলো সেগুলো নিয়ে আমরা আলোচনা রাখবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।